শিল্পী কামরুল হাসানের আমাদের লোকশিল্প প্রবন্ধটি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের শেকড় ও সংস্কৃতিকে চেনার এক চমৎকার মাধ্যম। লেখক এখানে অত্যন্ত দরদ দিয়ে তুলে ধরেছেন কিভাবে আমাদের সাধারণ গ্রাম বাংলার মানুষ তাদের নিপুণ হাতের ছোঁয়ায় অতি সাধারণ ব্যবহারিক সামগ্রীকেও এক একটি অমর শিল্পকলায় রূপান্তর করেছেন। এখন আমরা বিস্তারিত আলোচনার মাধ্যমে প্রবন্ধের প্রতিটি পর্যায় এবং এর ভেতরের গভীর অর্থগুলো বুঝে নেওয়ার চেষ্টা করব। আমাদের প্রাত্যহিক জীবনের সাথে খাদ্যশস্যের পরেই যে জিনিসটি সবচেয়ে নিবিড়ভাবে জড়িয়ে আছে তা হল এখানকার কুটির শিল্প। কুটির শিল্প বলতে আমরা সেই শিল্পকে বুঝি যা মানুষ নিজের ঘরে বসে ছোটখাটো সরঞ্জামের সাহায্যে তৈরি করে থাকে। একসময় আমাদের গ্রাম গৃহস্থালির নিত্য ব্যবহারের প্রায় সব পণ্যই এদেশের কুটিরে তৈরি হতো এবং আজও তার অনেক কিছুই হচ্ছে। যদিও এগুলো কুটির শিল্পের মাধ্যমে তৈরি হয়, কিন্তু এদের ভেতরের যে শিল্পগুণ এবং কারুকাজ তা বিচার করলে এগুলোকে আমাদের অমূল্য লোকশিল্পের অন্তর্ভুক্ত করা যায়। লোকশিল্প হল সেই সব সৃষ্টি যা সাধারণ মানুষ নিজেদের প্রয়োজন মিটিয়েও মনের মাধুরী মিশিয়ে গড়ে তোলেন। বাংলাদেশের লোকশিল্পের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল এবং গর্বের বিষয়টি হল ঢাকাই মসলিন। ঢাকা শহরের অদূরে ডেমরা এলাকার তাঁতিদের এই অমূল্য সৃষ্টি এককালে সারা দুলিয়া জুড়ে প্রবল আলোড়ন তুলেছিল এবং তৎকালীন মোগল বাদশাহদের কাছে এটি ছিল পরম বিলাসের বস্তু। মসলিন কাপড় এতই সূক্ষ্ম সুতা দিয়ে বোনা হতো যে একটি ছোট্ট আংটির ভেতর দিয়ে অনায়াসে কয়েকশো গজ মসলিন কাপড় প্রবেশ করিয়ে দেওয়া সম্ভব ছিল। বর্তমানে সেই মসলিন বোনার কারিগররা বিলুপ্ত হয়ে গেলেও তাদের বংশধরেরা যুগ যুগ ধরে এই শিল্পধারা বহন করে আসছে বলেই আমরা আজও জামদানি শাড়ি দেখতে পাই। জামদানি শাড়ি কেবল আমাদের দেশের মানুষের কাছেই পরিচিত নয়, বরং এটি সারা বিশ্বে বাঙালির আভিজাত্য ও গর্বের প্রতীক। এই জামদানি শিল্পের বিকাশের পেছনে একটি ভৌগোলিক কারণও কাজ করেছে। নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদীর পানির বাষ্প থেকে যে বিশেষ আর্দ্রতার সৃষ্টি হয় তা জামদানি বোনার জন্য অপরিহার্য। এই অনুকূল আবহাওয়ার কারণেই এই শিল্পটি নির্দিষ্ট এলাকায় শতাব্দীকাল ধরে টিকে আছে। এরপর আমরা যদি গ্রামীণ লোকশিল্পের অন্য একটি নমুনা খুঁজি, তবে প্রথমেই চোখে পড়ে নকশি কাঁথার কথা। একসময় বাংলাদেশের প্রতিটি গ্রামে এই কাঁথা তৈরির ব্যাপক রেওয়াজ ছিল। এক একটি সাধারণ আকারের নকশি কাঁথা সেলাই করতেও কমপক্ষে ৬ মাস সময় লাগত। বিশেষ করে বর্ষাকালে যখন চারদিকে পানি থই থই করত এবং বাইরে বের হওয়ার উপায় থাকত না, তখনই ছিল এই কাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়। বাড়ির মহিলারা সংসারের সব কাজ শেষ করে দুপুরের খাওয়া দাওয়া সেলে পানের বাটাটি পাশে নিয়ে পাটি বিছিয়ে বসতেন এই বিচিত্র নকশা তোলা কাঁথা সেলাই করতে। এই কাঁথার প্রতিটি সূচের ফোড়ের মধ্যে লুকিয়ে থাকত সেই পরিবারের হাসি কান্না, আনন্দ বেদনা আর জীবনের গভীর গাঁথা। তাই নকশি কাঁথা কেবল একটি বস্ত্র নয়, এটি হল গ্রামীণ নারীর হৃদয়ের এক নিপুণ বহিঃপ্রকাশ। বাংলাদেশের লোকশিল্প বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন রূপে প্রাধান্য পেয়েছে। তাঁতশিল্প যেমন সারা দেশে আছে, তেমনি কুমিল্লার খাদি বা খদ্দরের সমাদর আধুনিক সমাজেও যথেষ্ট রয়েছে। খাদি কাপড়ের বিশেষত্ব হল এর সবটাই হাতে তৈরি। তুলো থেকে হাতে সুতা কাটা হয় এবং হস্তচালিত তাতে কাপড় বোনা হয়। স্বদেশী আন্দোলনের যুগে বিদেশি কাপড় বর্জন করে দেশি কাপড় ব্যবহারের যে আদর্শ গড়ে উঠেছিল, খাদি সেই সাফল্যের এক উজ্জ্বল স্বাক্ষর। আবার পার্বত্য চট্টগ্রামের চাকমা, কুকি ও মুরং মেয়েরা কিংবা সিলেটের মণিপুরী মেয়েরা তাদের নিজেদের পরিধেয় বস্ত্র নিজেদের তৈরি তাঁতেই বুনে থাকে, যা অত্যন্ত টেকসই এবং তাদের নিজস্ব ঐতিহ্যের রঙে রাঙানো। মৃৎশিল্প বা মাটির কাজের ঐতিহ্য এদেশে বহু যুগের পুরনো। পালপাড়া ও কুমোরপাড়ার কারিগররা মাটি দিয়ে কেবল হাঁড়ি, পাতিল বা শানকি তৈরি করেন না, বরং চমৎকার সব টেপা পুতুল ও মূর্তিও গড়ে তোলেন। পুরাকালের মসজিদ বা মন্দিরের গায়ে যে নকশাদার ইটের কারুকাজ দেখা যায় তাকে বলা হয় পোড়ামাটির কাজ বা টেরাকোটা, যা আমাদের লোকশিল্পের এক অতুলনীয় নিদর্শন। এছাড়া কাঁসা ও পিতলের বাসনপত্র, কাঠের তৈরি নকশাদার খাটপালঙ্ক বা হাসিয়া এবং সিলেটের শীতলপাটি আমাদের শিল্পী মনের অনন্য পরিচয় দেয়। ঢাকার জাদুঘরে সংরক্ষিত হাতির দাঁতের শীতলপাটি আজও আমাদের বিস্ময় জাগায়। গ্রামের ঘরে ঘরে পাটের তৈরি শিকা, তালপাতার হাতপাখা কিংবা নকশা করা পিঠার ছাঁচ, এই সব কিছুর মধ্যেই মিশে আছে বাঙালির সহজাত সৌন্দর্যবোধ।
পরিশেষে লেখক আমাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। লোকশিল্প কেবল আমাদের গৌরবের বস্তু নয়, এটি হাজার হাজার সাধারণ মানুষের জীবিকারও পথ। সুপরিকল্পিত উপায়ে যদি আমরা এই শিল্পের সংরক্ষণ ও সম্প্রসারণ করতে পারি, তবে বহু মানুষের দারিদ্র্য দূর করা সম্ভব হবে। আমাদের উচিত কেবল বাইরের চোখ দিয়ে নয়, বরং অন্তর দিয়ে এই লোকশিল্পের প্রতি মমত্ববোধ রাখা। যদি আমরা আমাদের নিজস্ব শিল্পকে ভালোবাসতে শিখি, তবে তা বিশ্ব দরবারে আমাদের পরিচয়কে আরও উজ্জ্বল করবে এবং বিভিন্ন দেশের মানুষের সাথে হৃদয়ের সম্পর্ক গড়ে তুলবে। আমাদের এই অমূল্য লোকশিল্পকে বাঁচিয়ে রাখাই হোক আজকের দিনের অঙ্গীকার।